যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে যোগ দিচ্ছেন নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য ডক্টর মোস্তফা সারওয়ার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি আপনার কাছে শুরুতেই জানতে চাইব, কড়া নিরাপত্তার মধ্যে কোল থমাস অ্যালেন হোয়াইট হাউসে ঢোকার সাহস করলো কিভাবে? হ্যাঁ, তার আগে আমি একে উবায়েদকে ধন্যবাদ দেব। আমি তার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, খুব ভালো লাগলো তার কথা শুনে। যাই হোক, আপনার প্রশ্নের এই উত্তর যে টমাস অ্যালেন কোল, সে কিন্তু আগে থেকেই এটা কিন্তু হোয়াইট হাউসে নয়, এই অনুষ্ঠানটা হোয়াইট হাউসে হয়নি, এটা হয়েছে ওয়াশিংটন হিলটন হোটেলে। এবং এটার যারা অর্গানাইজ করেছে তারা হলো হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, সাংবাদিকদের একটা অর্গানাইজেশন, তারা এটাকে অর্গানাইজ করেছে। আর এই যে টমাস অ্যালেন কোল, দারুণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে ক্যালটেকের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আন্ডার গ্রাজুয়েট এবং পরে পরে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করেছে। ও আগেই ওই হোটেলে চেক ইন করেছিল, সে আগেই ওই হোটেলে মানে অ্যাজ এ মানে হোটেলে থাকার জন্য সে বুকিং করে ওখানে ছিল। এবং আপনি যদি ভিডিওটা ভালো করে দেখেন, দেখবেন যে সে হঠাৎ করে দৌড় দিয়ে একদম মানে মানে স্প্রিন্ট করে তার বন্দুক দিয়ে, কিন্তু আবার সিকিউরিটির ওরাও সবাই প্রস্তুত ছিল। কাজে আমি যেন মনে করব যে নিরাপত্তা ঠিক ছিল। এর চেয়ে মানে নিরাপত্তাটার যে বিভিন্ন লেয়ারগুলো হোটেলে হওয়ার জন্য, আর ও হোটেলে আগে থেকে বুক করার জন্য এবং থাকার জন্য ওর পক্ষে ব্যাপারটা অনেক সহজ হয়েছে বলে মনে হচ্ছে। কিন্তু ওভারঅল আপনি দেখুন যে নিরাপত্তা সিকিউরিটি এমন যে ও মানে এত বড় একটা চেষ্টা করেও কিছু করতে পারেনি। এটাই হলো আমাদের যুক্তরাষ্ট্রের একটা বিরাট ব্যাপার। আপনি যদি দেখেন যে নিরাপত্তা কর্মীরা যেভাবে পজিশন নিয়েছিল দৌড়ে গিয়ে এবং বন্দুক নিয়ে, সেটা একটা দেখার মতো। তারা কিন্তু নিজের জীবনের এক মুহূর্ত চিন্তা করেনি, কিভাবে সবাইকে বাঁচানো যায় সেটাই তারা চেষ্টা করেছে এবং সেক্ষেত্রে তারা সাকসেসফুল হয়েছে। এখানে আমি একটা কমেন্ট করব, এই অনুষ্ঠানটা কিন্তু সাংবাদিকদের, তারা অর্গানাইজ করে এবং এটা যারা যারা যায় তারা টাকা দিয়ে যেতে হয়। হ্যাঁ, তারা টেবিল কেনে এবং তারা অন্যদেরকে ইনভাইট করতে পারে। এবং এখানে সবচেয়ে মজার জিনিস হয় রোস্টিং, প্রেসিডেন্টকে টিটকারি করে কমেডিয়ানরা, ওখানে কমেডিয়ানরা থাকে, তারা টিটকারি, দারুণ মজার। একবার বুশ যখন গিয়েছিলেন, বুড়ো মানে বড় বুশ আমি যাকে বলি, তিনি একবার জাপানের একটা ডিনারে এম্পারারের পাশে বসে বমি করে দিয়েছিলেন। হি থ্রু আপ অন দ্য এম্পারার, জাপানিজ এম্পারার। এইটা নিয়ে যে অনেক আগে যে যখন এরকম হচ্ছিল অনুষ্ঠানটা, হ্যাঁ, করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের, তখন এক কমেডিয়ান এমন টিটকারি করেছে তার সামনে, এবং আপনি অবাক হবেন উনি কিন্তু কিছু মনে করেননি, তার স্ত্রী ওকে এসে জড়িয়ে ধরেছে ওই কমেডিয়ানকে। যে বুঝতে এবং পেরেছি। পরে যখন, স্যার, একটু জানতে হ্যাঁ চাই যে ফ্লোরিডায় বাংলাদেশের 2 শিক্ষার্থী খুন হলো, কেন এমন নির্মমতা? হ্যাঁ, এটা খুবই দুঃখজনক। মানে আমার তো মানে আমি কি আপনাকে বলবো যে আসলে আমার কি কাঁদতে ইচ্ছা করে এখন। কারণ এই দুটো ছেলে মেয়ে কি ব্রিলিয়ান্ট। একটা ছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে মানে ইটস নট এ ম্যাটার অফ জোক যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করা। আর আরেকটি ছেলে হলো এনভায়রনমেন্ট এবং জিওগ্রাফিতে পিএইচডি করছিল। এবং এটা খুবই নির্মম। কিন্তু এই যে নির্মমতা হয়েছে সেটা আমাদের আসল দেখতে হবে। যে লোকটা এটা করেছে ওর নাম হলো হিশাম আবু গারবে। এবং এই ভদ্রলোক, তার মেন্টাল প্রবলেম আছে বলে আমার মনে হয়, কারণ তার বিরুদ্ধে তার ভাই রিপোর্ট করেছিল অনেক বছর আগে পুলিশকে, যাতে সে তার বাসায় না আসতে পারে। মানে মানে সে এত ভয় পেত, কারণ সে খুব ভায়োলেন্সে ছিল, চুরিও করেছে, তারপরে ছোটখাটো রবারি করেছে। এমনি একটা লোক, এর সঙ্গে যে রুমমেট ছিল, এই যে আমাদের প্রিয় মরহুম জামিল আহমেদ লিমন, বাধ্য হয়ে, কারণ তার হয়তো অত অর্থ ছিল না, কম টাকাতে কোথাও থাকতে হবে, তাই একটা রুমমেট নিয়েছে। এমন রুমমেট নিয়েছে যেটা একটা দারুণ খারাপ লোক। হ্যাঁ, এটা তো সে জানতো না, তার কাছে তো ওই রিপোর্ট ছিল না। সেই কারণেই এই নির্মমতাটা হয়েছে। এটা ভয়ঙ্কর দুঃখজনক। আমি আপনাকে কি স্যার, বলবো, যুক্তরাষ্ট্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় কি প্রশ্নবিদ্ধ? নো, আমি তা বলবো না।
আহ, মানে যদিও আমি বলবো না বলছি, কিন্তু আমারও কতগুলো মানে রিজার্ভেশন রয়েছে। যেমন আমি বলি, যেমন যুক্তরাষ্ট্রের একটা সবচেয়ে বড় সমস্যা হলো যে গান কন্ট্রোল। যে কেউ যে কোনো সময় গান কিনতে পারে। আপনি অবাক হয়ে যাবেন, এখানকার গ্রাম অঞ্চলে যদি আপনি গাড়ি চালিয়ে যান, গ্রামের রাস্তায় আপনি দেখবেন পাশের একটা ভাঙ্গা বাড়ি, তার সামনে একটা কামান। কামান, একদম মানে মানে রিয়াল কামান। তো এই ধরনের এখানে যে মানে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অনুযায়ী যে গান কন্ট্রোল নেই, যে কেউ যে কোনো মুহূর্তে গান কিনতে পারে, সেটা হচ্ছে আমার মনে হয় এখানকার যে নিরাপত্তা ব্যবস্থার জন্য সবচেয়ে বড় হুমকি। আরো একটা ব্যাপার আছে এখানে, এখানে একটা ইন্টারনাল টেরোরিজমও রয়েছে, যে বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন চিন্তাধারার লোক আছে। হ্যাঁ, তারা কিন্তু এই যে ডোমেস্টিক টেরোরিস্ট, এরাও কিন্তু এখানে একটা সমস্যা। এই দুটো কারণেই আমি মনে করি যে এখানে নিরাপত্তার জন্য এত অর্থ খরচ করা হয়, এত প্রচেষ্টা চালানো হয়, এবং এত অভিজ্ঞ পুলিশ সার্ভিস, তা সত্ত্বেও কিন্তু আমরা দেখি যে এই ধরনের মাঝে মাঝে নিরাপত্তা বিঘ্নিত হয়। জি স্যার, এবং আরেকটি এটা বিষয় একটু গান জানতে কন্ট্রোল চাই যে ছাড়া প্রায়ই দেখা যায় যে হামলাকারীর পরিচয় খোঁজা হচ্ছে, বের হয় জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক সে নয়। এটা কি কাকতালীয়? নো, আমি আমি বলছি যে এটা কিন্তু আমি বিশ্বাস করি না। কারণ আমরা দেখেছি যে ম্যাস শুটিং যেগুলো হয়, যেখানে অধিকাংশ গণশুটিং যেগুলো, সেগুলো কিন্তু এখানকার নাগরিক, জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক, এবং আশ্চর্যজনকভাবে হোয়াইট ককেসিয়ান তারা থাকে, তাদের নাম্বার সবচেয়ে বেশি স্ট্যাটিস্টিক্যালি। আরো একটা ব্যাপার, যে প্রচারণা বিভিন্ন, এখানে তো মানে অ্যামেন্ডমেন্ট 1 অনুযায়ী মানে প্রচারণার কোনো বাধা নেই। এজন্য হয় কি, কোথাও যদি কোনো অভিবাসী মানে ফরেন বর্ন কেউ যদি জড়িত হয়, তাহলে ওটা আরো বেশি করে হাইলাইট করা হয়। কিন্তু স্ট্যাটিস্টিক্যালি এখানে কিন্তু ম্যাস শুটিং এ হোয়াইট ককেসিয়ান সবচেয়ে বেশি। আর ব্যাপারটা কি, যে বাস্তবতা আমাদেরকে চিন্তা করতে হবে, যে ক্রিমিনাল অপরাধী, ওর কোনো ধর্ম নেই, ওর কোনো জাতি নেই, ওর কোনো রং নেই, ও একটা ক্রিমিনাল। হ্যাঁ, এ ব্যাপারটা কাকতালীয় কোনো কিছু বলে আমার মনে হচ্ছে না। জি এগুলো স্যার, পলিটিক্যাল পোলারাইজেশনে হয়, কিন্তু ওটা আমি ধর্তব্যের মধ্যে ধরি না। বুঝতে পেরেছি স্যার। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।